সবাই কি স্ক্রিন দেখতে পাইতেছে নাকি? হ্যাঁ ভাই, ভাই স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এইটা সফটওয়্যারটার ভিতরে একটু প্রবেশ করি। ভাই, ভাই এটা কি অনেক ভারী নাকি, মানে ওপেন হতে চায় না? ইট্যাবস? না, না, এইটা হলো ক্যালকুলেশন হ্যাঁ, হ্যাঁ। বেসড সফটওয়্যার। যখন এখানে একটা গ্রাফিক্স বেসড সফটওয়্যার হবে সেইটার জন্য আমাদের অনেক হ্যাসেল পোহাইতে হয়। কিন্তু এই ক্যালকুলেশন বেস গুলো যেকোনো ধরনের প্রসেসর, এটা ডুয়াল কোরের প্রসেসর হইলেও এটা রান হবে। একটু কম বেশি হবে। কম বেশি হয় হলো ১ নাম্বার র‍্যামের স্পিডের উপরে, ২ নাম্বার হলো এসএসডি না থাকলে একটু প্রবলেম হয়। তো আমাদের ১ম এ আমরা এই ইন্টারফেসটা দেখতে পাইতেছি। এখানে অ্যা হলো নিউ মডেল আর ওপেন এক্সিস্টিং মডেল। আর এটা হলো রিসেন্ট মডেলগুলো যেগুলো আমরা কাজ করব সেগুলো মানে কাজ করছি রিসেন্টলি সেগুলো এখানে দেখাইতেছে। তো আমরা ১ম এই আমরা নিউ মডেলে যাব। তো আমরা নতুন একটা মডেল ওপেন করার পরে এখানে যেই ডায়ালগ বক্সটা আসছে সেখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে বলছে মডেল ইনিশিয়ালাইজেশন। আমি ইনিশিয়াল পর্যায়ে কি কি ডাটা আমি ইনপুট করতেছি এটা এখানে দিতে হবে। তো এখানে মূলত কোড আর কি, কোন কোডগুলো আমরা এখানে কনসিডার করতেছি সেইগুলোই আমাদের এখানে মানে ইনপুট করতে হবে। তো সেটার জন্য প্রথম অপশনটা হলো ইউজ সেভড ইউজার ডিফল্ট সিটিং। এখন ইউজার ডিফল্ট এটা সবার জন্য আহ, মানে এটা হলো ইউজার ডিফল্ট, মানে সফটওয়্যার যেটা ইনিশিয়ালি দিয়ে দিছে ওইটা। এরপরে বলছে ইউজ সিটিংস ফ্রম এ মডেল ফাইল। আমার যদি আগে একটা মডেল ফাইলে কাজ করা থাকে তো সেইটার ভিতর দিয়ে আমি লোডগুলা বা লোড কম্বিনেশনগুলো সবগুলো নিয়ে আসতে পারি। তো ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল মানে হলো আমার যত সেটিং আছে ভিতরে শুধুমাত্র মডেলিং বাদে, হ্যাঁ, আমি যে স্ট্রাকচারটা মডেল করব ওইটা বাদে যা কিছু আছে সব কিছু আমার চলে আসবে অন্য ফাইলটার ভিতর দিয়ে, এইটা যদি আমরা ইউজ করি। এরপরে বলছে ইউজ বিল্ট ইন সেটিং উইথ। এখানে আমরা চাইলে এখানে কি করতে পারি, এই যে বিল্ট ইন সেটিং গুলা আর কি মডিফাই করতে পারি। এখানে কি কি আছে, ডিসপ্লে ইউনিট, ইউএস কাস্টমারি, মেট্রিক এসআই, মেট্রিক এমকেএস। ইউএস কাস্টমারিটা হলো ফিট পাউন্ড সেকেন্ডের যে ইউনিটটা আছে ওইটা। তো আর হলো মেট্রিক এসআই হলো মিটার, মিলিমিটার, হ্যাঁ, অথবা এই নিউটন, এইগুলো নিয়ে আর কি, এমপিএ, এগুলো নিয়ে যে ইউনিটটা সেটা হলো আমাদের মেট্রিক এসআই। মেট্রিক এমকেএস এটা কিলো নিউটনের হিসাবটা হয়। আর বাকিগুলা এটা এমকেএস মানে হলো মিটার, মিটারে কেজিতে, আর হলো সেকেন্ডে। তো এখানে একটা হলো নিউটনে, মেট্রিক এসআইটা হলো আমাদের মূলত এখানে মিলিমিটার, মিটারে থাকবে লেন্থের মাপ, আর নিউটনে থাকবে আমাদের বলের মাপ বা লোডের মাপ। আর এমকেএস এর ভিতরে হলো আমার কেজিতে থাকবে লোডের মাপটা। তো আমরা সাধারণত কাজ করার জন্য আমরা ফিট পাউন্ড সেকেন্ডে কাজগুলো করে থাকি, সেই জন্য আমাদের ইউএস কাস্টমারিটি ইউজ করবো সবসময়। এখানে রিজিয়ন অফ দ্য ডিফল্ট ম্যাটেরিয়াল, এখানে ম্যাটেরিয়ালের রিজিয়নটা আমার কেন দরকার, কেন দরকার হলো আমরা যেই ম্যাটেরিয়ালগুলো স্ট্যান্ডার্ডের সাপেক্ষে আমরা ইউজ করব, যে ওই ওই রিজিয়ন ছাড়া, মানে রিজিয়নটা কেন দেবো, আমরা যেই কোডটা ফলো করতেছি বিএনবিসি, তো বিএনবিসি কার থেকে আসছে, এটা অরিজিন হলো এসিআই কোড বা এএসটিএম। তো যেহেতু আমার এটা এসটিএম কোডকে ফলো করে আমার টোটালি মেটেরিয়ালগুলো ক্লাসিফাইড করা আছে, সেই জন্য আমরা এটা ইউরোপ বা চায়না এগুলো সিলেক্ট করতে পারবো না। আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, কারণ এই কোডের এই দেশের কোড সাপেক্ষে আমাদের বিএনবিসিটি ডিজাইন করা। তারপরে বলছে স্টিল সেকশন ডাটাবেস। এখন স্টিল ডিজাইন তোমাদের এই সেমিস্টারে পাবা। তো স্টিলে আমরা জানি স্টিল যে ম্যাটেরিয়ালটা আছে, হ্যাঁ, আমরা যে স্ট্রাকচারাল স্টিলের যে বিভিন্ন মেম্বার বাজারে দেখি বা আমরা দেখতে পাই যে এল সেকশন, আই সেকশন, টি সেকশন, এইগুলো কিন্তু টোটালি একটা কোডের স্পেসিফিকেশন অনুযায়ী যে কেউ চাইলে যে কোনো সেকশন বানিয়ে ওইটা বাজারে ছাড়তে পারে না। তো এইটা কোথায় বলা আছে, এআইএসসি আর কি বিভিন্ন ম্যানুয়াল আছে। তো এআইএসসি এর আমরা ওই ম্যানুয়ালগুলো সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা স্টিল নিয়ে কাজ করব না, আমরা করব আরসিসি নিয়ে কাজ, সেই জন্য এই কোডটা আমরা এতটা ডিজাইন এর সাপেক্ষে এটা সিলেক্ট না করলেও হবে। কোনটা কোনটা, এই যে স্টিল সেকশন ডেটাবেস আর একটা স্টিল ডিজাইন কোড, এই দুইটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে কংক্রিট ডিজাইন কোড এইটা এবার ইম্পর্টেন্ট। বিএনবিসি 2020টা আমাদের এসিআই 31808 এই সংস্করণের সাপেক্ষে আর কি তৈরি করা হয়েছে, সেই জন্য আমরা এখানে কোডটা
এটা সিলেক্ট করব। তো গেল আমাদের কোডের ব্যাপারে। এখন যে ডায়লগ বক্সটা ওকে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে যে ডায়লগ বক্সটা আসবে, এটা হলো গ্রিড লাইন। আমার যে কোথায় কোথায় কলামের পজিশনগুলো হবে, কোথায় জয়েন্টগুলো হবে, কানেকশনগুলো কোথায় হবে, এই সবগুলো মানে মূলত গ্রিড লাইন হলো কলামের যেই মিডল বরাবর যে লাইনগুলো থাকে সাধারণত ওইগুলোরই গ্রিড লাইন বলা হয়। তো ওই গ্রিড লাইনগুলো আমার কয়টা আছে, কতটুকু দূরে আছে, এগুলো আমরা একটা কাজ শুরু করার ক্ষেত্রে কাজ দেখে দেখে যখন করব তখন এটা বুঝতে পারবো। তো এখানে আমরা ডিরেক্টলি যেভাবে আছে ডিফল্ট সেটিংয়ে সেটা দিয়ে ওপেন করি, যেহেতু আমরা ইন্টারফেসটা সম্পর্কে আজকে ধারণা নিতে চাইতেছি। তো এখানে ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা দেখতে পাইতেছি কোনো টুল বার এখানে দেখতেছি না। তো সেই জন্য অপশনে গিয়ে আমরা এখানে দেব রিসিভ ডিফল্ট টুল বার্স। এরপরে আমাদের তিনটা মতো টুল বার আসছে। এখন আমরা এই এখানে গিয়ে রাইট ক্লিক করে বাকিগুলো আমরা নিয়ে আসবো। এখানে রাইট ক্লিক করলে এখানে বাকিগুলো দেখতে মানে আমরা ক্লিক করলে চলে আসবে। তো এই হলো আমাদের মোটামুটি টুলবারগুলো। হ্যাঁ, এখন কোন টুলবারের কি কাজ বা এগুলো আমি কিভাবে খুঁজে পাবো তাড়াতাড়ি সেটা একটু দেখব। তো এখানে মেইনলি উপরে যে মেনু বার আছে সেখান থেকে আমি শুরু করি। এই ফাইল মেনুতে এখানে আমরা ফাইলগুলো নতুন ফাইল ওপেন করতে পারি, সেভ করতে পারি, ইম্পোর্ট এক্সপোর্ট এগুলোর জন্য। এই এক্সপোর্টে আমরা যদি দেখি এখানে বিভিন্ন ধরনের এক্সপোর্ট আছে। একটা হলো ই ট্যাবসে এক্সপোর্ট করা, এক্সেল ফাইলে এক্সপোর্ট করা, হ্যাঁ, এর ডাটাগুলা। তারপরে অ্যাক্সেস মাইক্রোসফট এক্সেলে এক্সপোর্ট করা, তারপরে টেক্সট ফাইলে। এগুলা আমাদের অতটা প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হবে কোনটা, আমাদের এখানে আমি সেভে ফাইলটা ইউজ করার জন্য আমরা এখানে স্টোরিয়াস সেভ v12.f2 ফাইলে আমরা এটা এক্সপোর্ট করতে পারি, অথবা DWG এই যে আমরা অটোক্যাড ফাইলে আমরা এক্সপোর্ট করতে পারি। এই দুইটা জিনিস আমাদের কাজের ক্ষেত্রে দরকার হইবে। তো এক্সপোর্টটা কখন লাগবে? নম্বর হলো আমরা যখন ফাউন্ডেশনে মানে ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আমার স্ট্রাকচারের লোডগুলোর ডাটা আমি এখান থেকে বের করতে চাই, তখন এই এক্সপোর্টটা লাগবে। আর হলো ডিডব্লিউজি, এটা হলো আমার কলামের প্লেসিংগুলো আমি এক্স্যাক্টলি পাওয়ার জন্য ডিডব্লিউজিতে আমি যে কোনো একটা প্ল্যানের ডাটা আমি এক্সপোর্ট করতে পারবো। তো এই বিষয়টি জানার পর আর হলো একটা ইম্পোর্টের ভিতরে একটা বিষয় আমরা দেখতে পাই এখানে E2K টেক্সট ফাইল। একটা হলো E2K টেক্সট ফাইল। আর এই ফাইলগুলো আমরা এখানে ইট্যাবস ফোল্ডারে যদি আমরা যাই, যে কোনো একটা ফাইল যে সময় আমরা কাজ করি, আমি যদি একটা ফাইলের ভিতরে যাই, আমরা দেখবা যে এখানে অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে হয় একসাথে। এই দেখো এখানে কিন্তু 20-25টা ফাইল থাকে। এখানে প্রত্যেকটা ফাইলই যে ইম্পর্টেন্ট এমন না। আমাদের এই ফাইলটা যে থাকে এটার ভিতরে সব ডাটাগুলো ইন্টিগ্রেটেড থাকে, মানে ইট্যাবস ইডিবি যে ফাইলটা, এছাড়া এসিটি ফাইল আছে, ইবিকে ফাইল আছে, এগুলোর এক একটা কাজ আছে। তো এসিটি ফাইলটা মূলত আমাদের এই সবগুলো ডাটার টেক্সট ভার্সন, ঠিক আছে। এর ভিতরে যে আমি লোডগুলো দিব, লোড প্যাটার্নগুলো দিব, লোডের কম্বিনেশনগুলো দিব, এগুলো সব এটার ভিতরে লেখা থাকে। তো চাইলে আমরা এখান থেকে বিভিন্ন জিনিস মানে ইম্পোর্ট করতে পারি। তো ইম্পোর্টের ক্ষেত্রেও ওই বিষয়গুলো আর কি এখানে আছে। তো এরপরে আমরা ফাইলের অপশনে এখানে সেভ করতে পারি, সেভ অ্যাস আছে। তো এই বিষয়গুলা দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডিট মেনু আছে। তো এডিটের ভিতরে আমাদের কাজ কি, আমাদের স্ট্রাকচারের বিভিন্ন জিনিস এডিট করা। একটা হলো এডিট ফ্রেম, এডিট শেল, মানে আমার যখন একটা স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্ট যেমন বিম বা কলামরে দুইটা ভাগে ভাগ করতে হইবে, অথবা একটা শেল মানে তো বুঝি, শেল হলো মূলত আমাদের ফ্লোর স্ল্যাবগুলো যখন ভাগ করতে হইবে অথবা দুইটা অ্যাড করতে হবে, তখন এই এডিটের ভিতরে গিয়ে আমরা এই স্ট্রাকচারটা এডিট করতে পারবো। তো এর যে মানে কমান্ডগুলো, এগুলো কিন্তু আমরা চাইলে এই টুল বারের ভিতরেও পাইতে পারি। যেমন এইটা হলো এডিটের, হ্যাঁ, এডিটের টুল বার হলো এইটা। এখানে কি কি আছে, প্রথমেই আছে আমাদের কাট, পেস্ট, কপি, হ্যাঁ, ডিলেট। তারপরে এই যে এইটা হলো রেপ্লিকেট মানে হলো আমরা জানি কপি হলো আমাদের সব জায়গায় ইউজ হয়। অটোক্যাডে কপি যে কমান্ডটা, সেইটা হলো এখানে রেপ্লিকেট হিসেবে
আমরা ব্যবহার করি। তো রেপ্লিকেট কমান্ডের ভিতরে যদি আমরা যাই, এখানে অনেকগুলো অপশন আছে। ১ নম্বরে আছে লিনিয়ার, ২ নম্বরে রেডিয়াল, ৪ নম্বরে ৩ নম্বরে হলো মিরর, আর হলো স্টোরি। তো লিনিয়ার ক্ষেত্রে কি আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কোনো একটা কম্পোনেন্ট যদি রেপ্লিকেট বা কপি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা লিনিয়ার ইউজ করব। যেমন এইটা একটা আমি যে কোনো একটা কমান্ড মানে একটা কম্পোনেন্ট ড্র করছি, সেটা যদি আমরা রেপ্লিকেট করতে চাই, যে এই যে মেম্বারটা আছে সেটা এই গ্রিড লাইন বরাবরও হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে রেপ্লিকেট ইউজ করতে পারি। এখানে গিয়ে আমরা পিক টু পয়েন্টস অন মডেল, মানে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট আমরা নিতে চাই, যদি আমরা এটা সিলেক্ট করি, আগে সিলেক্ট করে ওই পিক টু পয়েন্টস অন মডেলে গিয়ে আমরা এই পয়েন্ট থেকে গিয়ে এই পয়েন্টে, মানে যেই পয়েন্ট থেকে আমরা কপি করব ওই পয়েন্ট থেকে ধরে নিয়ে আমরা যেই পয়েন্টে বসাবো, ওখানে যে ক্লিক করলে এখানে আমাদের দূরত্বটা দেখাইতেছে যে এক্স বরাবর এই ডিস্টেন্সটা এরকমের। আবার ওয়াই বরাবর কখন আসবে, যখন আমার এই যে ডিস্টেন্সটা ওয়াই ডিস্টেন্স থাকবে, এখান থেকে যখন আমি এই পয়েন্টে নিয়ে আসবো, তখন হলো ওয়াই ডিস্টেন্সটাও দেখাবে। মানে এরকমের আমরা পয়েন্ট টু পয়েন্ট সিলেক্ট করে আমরা এটা রেপ্লিকেট করতে পারি। এবার রেডিয়াল রেপ্লিকেটটা কি, আমরা যদি কোনো একটা বস্তুকে রোটেট করতে চাই, মানে একটা এক্স ডিরেকশন বরাবর একটা কলাম আছে, মানে 12/24 একটা কলামের সাইজ, এই 24 যে ডাইমেনশনটা সেটা ওয়াই ডিরেকশন বরাবর আছে, এটা আমি এক্স ডিরেকশন বরাবর করতে চাই, তো সেক্ষেত্রে আমরা রেডিয়ালটা ইউজ করব। এরপরে মিরর আছে, মিরর তো আমরা জানি কমান্ড যে একটা প্রতিবিম্ব সৃষ্টি করবে, যে আমার এই পাশে যা আছে সিমিলারলি যদি এই পাশেও থাকে বিল্ডিং এর, তাহলে আমরা মিডল একটা লাইনের রেফারেন্সে এটা মিরর করে দিতে পারবো। এরপরে স্টোরি, আমরা স্টোরিটাই মেইনলি বেশিরভাগ ইউজ করে থাকি। আমরা একটা স্টোরিতে ডিজাইন করার পরে সবগুলো লোড বসানোর পরে আমরা টোটালি পুরো সবগুলো স্টোরি ওইটা আর কি রেপ্লিকেট বা কপি করে পেস্ট করে দিই, এই যে রেপ্লিকেট করে দিই, এইভাবে সিলেক্ট করে অ্যাপ্লাই দিলেই রেপ্লিকেট হয়। তো রেপ্লিকেট নিয়ে আমরা মূলত এখানে এডিটের প্রথম অপশনটা রেপ্লিকেট আমরা শিখলাম। এরপরে এক্সট্রুড আছে, এগুলো আর কি আপাতত লাগে না। এডিট ফ্রেম, ডিভাইড ফ্রেম, এগুলো তো বললাম যে কোনো ফ্রেমকে যদি ডিভাইড করতে চাই সেটা এটা ইউজ করব, অথবা অ্যাড করতে চাই আবার শেড এটা করব। কেউ কি জয়েন করতে চাইতেছে? এটা তো বুঝতেছি না, এখানে তো দেখাইতেছে না, এইটা আসছে না। মাজার কি মিস করে ফেলাইছো মাঝখান দিয়ে? জি ভাই, মানে আমার নেট চলে গেছে ভাই। আচ্ছা, সমস্যা নেই। এমপি কিন্তু জয়েন হলো। তো এখানে রেপ্লিকেটের পরে আরো অনেকগুলো অপশন আছে, এই যে অ্যাড আর এডিট টেন্ডনস। টেন্ডন কি আমরা জানি যে টেন্ডন হলো একটা, এটা একটা রেনফোর্সমেন্ট, যেটা মূলত সাধারণত টেনসাইল স্ট্রেসের জন্য, টেনসাইল স্ট্রেংথের জন্য আর কি ইউজ করা হয় স্টিল রিবারের পরিবর্তে। তো এগুলো আমরা এখানে এখান থেকে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো যদি প্রি-স্ট্রেস কংক্রিট নিয়ে কাজ করি। তো এই হলো মোটামুটি এইটার কাজ, এডিটের কাজ। তো এডিটের পরে আমরা ভিউ থেকে আমরা দেখতে পাইতেছি ভিউ, আমাদের যে টোটাল মডেলটার যে ভিউগুলো সেইটা আমরা এখান থেকে আমরা দেখতে পাইতেছি। তো ভিউ থেকে প্রথমে আছে সেট থ্রিডি ভিউ, সেট প্ল্যান ভিউ, তারপর আছে এলিভেশন ভিউ। তো এরপরে আছে কি কি জুম করার যে অপশনগুলো আছে এটা এখানে আছে। তো এই অপশনগুলোই আমরা এখানে এই যে ভিউ ট্যাব আছে, এই থেকে ভিউ ট্যাব শুরু হয়, থ্রিডি, প্ল্যান, এলিভেশন। থ্রিডি এর ক্ষেত্রে আমরা যদি এটা থ্রিডি প্রেস করি শুধুমাত্র, তাহলে এটা থ্রিডি ভিউটা দেখাবে। কিন্তু আমরা যদি প্ল্যান এলিভেশনে যাই, তাহলে আমাদের প্ল্যানটা দেখতে হলে আমার স্টোরি সিলেক্ট করতে হবে কোন স্টোরির প্ল্যান দেখতে চাই, আর এলিভেশন দেখতে হলে আমাদের গ্রিড লাইন বা কোন লাইনের সাপেক্ষে আমি এলিভেশন দেখতে চাই সেইটা সিলেক্ট করতে হবে। কাজ করার সময় এগুলো আমরা দেখতে পারবো মোটামুটি। তো এটা হলো রোটেট থ্রিডি ভিউ, এটা আমরা এইভাবে মানে থ্রিডি ভিউটা যদি আমরা রোটেট করে দেখতে চাই, তাহলে এটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা ঘুরে দেখতে পারি। এছাড়াও আমরা এইটা মাউসের যে স্ক্রোলটা আছে, স্ক্রোলটা যদি আমরা প্রেস করি, তাহলে আমরা এখানে প্যান হিসেবে কাজ করবে, মানে এটা মুভ করার জন্য। কিন্তু যদি আমরা এখানে শিফট প্রেস করি, শিফট প্রেস করে তারপর যদি এই স্ক্রল বাটনটা প্রেস করে তারপরে ঘুরাই, তাহলে আমাদের ওই যে রোটেটের কাজটা এখান থেকে করতে পারবো।
এখন আমরা আসি কোঅর্ডিনেট কোন দিকে কোনটা, এখানে খুবই সহজ। কোঅর্ডিনেট এর ক্ষেত্রে স্টার্ট প্রোতে একটু সমস্যা আছে, কিন্তু ইটিএফসে আমাদের কোঅর্ডিনেট বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই আমাদের প্ল্যানের কোঅর্ডিনেটটা মূলত এক্স ওয়াই, আর হলো আমাদের স্টোরির যে কোঅর্ডিনেটটা মানে উপরের দিকে যখন উঠবে সেটা হলো জেড। তো এইটা না বোঝার কিছু নাই। তো এখানে মূলত ভিউ থেকে আমরা এই 3D বা প্ল্যান ভিউ বা এলিভেশন ভিউগুলো অ্যাক্টিভ করতে পারি। এগুলো হচ্ছে পার্সপেক্টিভ টগল। পার্সপেক্টিভ সম্পর্কে যারা জানো, যে পার্সপেক্টিভ হলো কোনো একটা পয়েন্টের সাপেক্ষে একটা সবগুলো মানে ভিউটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বিস্তৃত হইতেছে বা একটা দেখাচ্ছে ওই রকম বোঝাবে। তো এই পার্সপেক্টিভ ভিউটা আমরা না, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই আপাতত। তো এই যে আপ এবং ডাউন, মুভ আপ মুভ ডাউন, এইটা কি আমরা যদি কোনো একটা স্টোরিতে কাজ করি, এটা দেখা যাচ্ছে স্টোরি 4, আমরা যদি স্টোরি 3-তে যাইতে চাই তাহলে প্ল্যান ভিউ এখান থেকে না যাই আর ডিরেক্টলি আমরা এখান থেকে এই যে ডাউন প্রেস করলে স্টোরি 3-তে চলে যাবে, এরপরে ডাউন প্রেস করলে স্টোরি 2-তে, আবার আপ প্রেস করলে আবার উপরে স্টোরিতে যাবে। তো এইভাবে আমরা এখানে আপ ডাউন করতে পারি। আমরা যদি এলিভেশন নিয়ে কাজ করি, এলিভেশন নিয়েও যদি কাজ করি তাহলে আমাদের এই যে এক এলিভেশন থেকে আরেক এলিভেশনের ডাটায় আমরা এই আপ ডাউন প্রেস করে আমরা যেতে পারি। এরপরে আছে আমাদের এই যে অপশনটা সেট ডিসপ্লে অপশন। আমি ডিসপ্লেতে কি কি অপশন দেখতে চাই এইগুলো আমরা এখান থেকে দেখবো। এখানে অনেক কিছু আছে, এটা প্রয়োজন অনুসারে যে সময় যেটা দরকার হবে ওই সময় এটা শিখবো। এরপরে আসে আমাদের এই যে এক্সট্রুড টগল ভিউ। এটা হলো আমরা যদি 3D-তে একটা আমরা যদি এখানে কিছু ডাটা ইনপুট করি, এটা দেখতে পাবো প্ল্যান ভিউতে গিয়ে। এই যে নিচে আমরা দেখতে পাইতেছি যে ওয়ান স্টোরি, আর হলো এখানে যদি আমরা প্রেস করি ওয়ান স্টোরি অল স্টোরি আছে। আমরা চাইলে একসাথে প্রত্যেকটা স্টোরিতেও আমরা মডেলটা ক্রিয়েট করতে পারি, অথবা একটা স্টোরিতেও পারি। তো এই অল স্টোরি সিলেক্ট করলে আমার প্রত্যেকটা স্টোরিতে মডেল ক্রিয়েট হবে। এই পাশে এটা হলো ড্র, এটা হলো ড্র টুলবার। এখানে আমরা মেনলি কলাম, বিম, স্ল্যাব এগুলো ড্র করবো এই টুলবারের মাধ্যমে। এটা হলো এই ড্র টুলবার, ঠিক আছে। এইটা ড্র জয়েন্ট অবজেক্ট, মানে কোনো একটা জায়গায় যদি আমি কোনো একটা জয়েন্ট ক্রিয়েট করতে চাই সেটার জন্য এটি ইউজ করব। তো এগুলা মোটামুটি আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য বলতেছি যে আমি যদি 3D ভিউ কোনো কিছু দেখতে চাই, আমি কিছু কলাম এখানে নিয়ে আসি আগে, এইটা আর বিম নিয়ে আসি। আমরা 3D ভিউতে কি দেখতে পাইতেছি, একটা লাইনের মাধ্যমে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এটা এক্সট্রুড ফর্মে দেখতে চাই তাহলে আমরা এই অপশনটা ক্লিক করলে আমরা 3D ভিউ, যে অ্যাকচুয়াল 3D ভিউ ওই রকম দেখাবে আর কি, এর মেম্বার সাইজটা এখানে দেখাবে, ঠিক আছে। তো এছাড়াও আমাদের এইটা কি, এটা হলো শো আনডিফর্ম শেপ। আমরা যখন একটা বিল্ডিং অ্যানালাইসিস করব তখন এর ডিফর্ম শেপটা দেখা যাবে, মানে কতটুকু ডিফ্লেকশন হয়েছে, কতটুকু মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এগুলো আমরা দেখতে পারবো। তো এইটা থেকে আবার ডিফল্ট অবস্থায় ফেরার জন্য আমাদের এই অপশনটা সিলেক্ট করতে পারি। তো এইগুলা এই আছে আমাদের কংক্রিট ডিজাইনের যে টুলবার, হ্যাঁ এইগুলা আছে আমাদের ডিজাইন কম্বিনেশন বা অ্যাসাইন টুলবার। অ্যাসাইনটা হলো কোনো একটা মডেলে একটা জিনিস আছে সেইটার ভিতরে আমি নতুন কিছু অ্যাড করতে চাইলে সেটা হলো অ্যাসাইন। তো অ্যাসাইনের ভিতরে আমরা জয়েন্টগুলো অ্যাসাইন করতে হবে। তারপরে জয়েন্ট অ্যাসাইনের ভিতরে এখানে রেস্ট্রেন আছে, মানে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করবো এটা কি পিন সাপোর্টেড হিসেবে কনসিডার করবো নাকি ফিক্স সাপোর্টেড হিসেবে কনসিডার করবো, এগুলো এভাবে এখান থেকে আমরা ইনপুট করতে পারবো। তারপরে শেল, ফ্রেম, এগুলো আমি যখন কোনো একটা ফ্রেমের উপরে লোড দিব, হ্যাঁ, অথবা কোনো একটা ফ্লোরের উপর লোড দিব, লোড দেওয়ার জন্য এগুলো সিলেক্ট করতে হবে। অথবা কোনো একটা ফ্রেমে 20x12 কলাম ইউজ করছি, তো কলামটার সাইজটা বাড়াইতে হবে, তখন ওই কলামটা সিলেক্ট করে এখানে স্ল্যাব সেকশনে আমি করতে পারবো আর কি, অ্যাসাইন করতে পারবো। অ্যাসাইন করা হলো এক্সিস্টিং কিছু এর উপরে আমি নতুন কিছু অ্যাড করা। তারপরে এখানে অ্যানালাইজ আছে, অ্যানালাইজের ভিতরে আমি অ্যানালাইজ থেকে চেক মডেলটা ঠিক আছে কিনা ড্র করা। তারপরে অ্যানালাইসিস দেওয়া মানে হলো আমার ক্যালকুলেশন, ঠিক আছে। মানে অ্যানালাইসিস আমি একবার যখন রান করব তখন আমার হলো এর ভিতরে যত ক্যালকুলেশন আছে সবগুলো ও করে ফেলবে, কিন্তু ডিজাইন করবে না।
ডিজাইনটা কখন করবো, ডিজাইনের জন্য আলাদা কম্বিনেশন সেট করতে হবে এবং ওইটা অনুযায়ী আমি যখন ডিজাইন রান করবো তখন আবার ডিজাইনের জন্য ক্যালকুলেশন করবে। অ্যানালাইসিসে ক্যালকুলেশনটা কি আসলে, আমি যে লোডটা অ্যাপ্লাই করলাম সেটা কোন জয়েন্টে কতটুকু মুভমেন্ট ক্রিয়েট করতেছে, কতটুকু লোড আসতেছে, শিয়ার ফোর্স আসতেছে, এইগুলো আসলে ক্যালকুলেশনের মাধ্যমে বের করবে, সেটা হলো অ্যানালাইসিস। এরপরে এই ডিজাইন অপশনে গেলে আমাদের কংক্রিট ফ্রেম ডিজাইন, এখান থেকে আমরা আমাদের কংক্রিটের ফ্রেম কলাম বিমের ডিজাইনগুলো করতে পারবো। এরপরে একটা ইনবিল্ড ডিটেইলিং সিস্টেম আছে, এটা যদিও আমাদের ইউজেবল না, আমরা চাইলেই একটা ডিটেইলিং যে বুক যেভাবে আসে একটা ডিটেইলিং এর বই, তো ওইভাবে আমরা পাইতে পারবো না, কিন্তু বিভিন্ন সেকশন বোঝার জন্য এই ডিটেইলিংটা ইউজ করতে পারবো ইনবিল্ড। তারপরে এই অপশন থেকে বিভিন্ন জিনিস আমরা আমাদের গ্রাফিক্সে বা আমাদের যে এই সামনে যে দেখতে পাইতেছি ইন্টারফেসটা, এটা বিভিন্ন জিনিস আমরা চেঞ্জ করতে পারবো। তো কাস্টমাইজ টুলবার, মানে আমাদের প্রাথমিকভাবে এই রিসেট ডিফল্ট টুলবার এটা বারবারই লাগতে পারে, কারণ এই সফটওয়্যারের একটা বাগ এটা, ঠিক আছে, যে এই টুলবারগুলো বারবার চলে যায়। তো আমরা রিসেট ডিফল্ট টুলবার দিয়ে এখানে রাইট ক্লিক করে সব টুলবারগুলো অ্যাক্টিভ করে নেব কাজ করার ক্ষেত্রে। তো কতটুকু বুঝছো এটা জানি না, কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কোন জায়গায় কোন বিষয়টা থাকে। কাজের সময় হবে কি, কাজের সময় যেই কাজে যেটা দরকার ওইটাই আর কি আমরা নিয়ে কাজ করব, এখানে সবগুলো নিয়ে কাজের সময় একসাথে আলোচনা করাও হয় না, এই জন্য প্রথম অবস্থায় আমি একটু জাস্ট বলে দিলাম। এখন যদি তুমি কোনো মানে যদি ওই রকমের যে কোনো একটা নির্দিষ্ট ফ্লোরে ড্র করতে চাও তাহলে অবশ্যই এখানে 1 স্টোরি রাখবা। আর হলো এই যে গ্লোবাল এক্সিস, কি গ্লোবাল এক্সিসে আমরা সকলেই গ্লোবাল, এটা হলো কোঅর্ডিনেট সিস্টেম, এটা রাখবো। তারপর ইউনিট, যদি আমরা কোনো একটা ইউনিট চেঞ্জ করতে চাই তাহলে শো, এই যে এখানে কনসিস্টেন্ট ইউনিট আছে, এখানে গিয়ে আমরা এই ইউনিটগুলো চেঞ্জ করতে পারবো। অথবা এখানে শো ইউনিট ফর্ম, এইটার ভিতরে আমরা কোন ইউনিটটা কতটুকু আকারে মানে করতেছি আর কি, যে কয় ঘর, এই যে বলছে ডেসিমেল প্লেসেস, আমার এখানে আমরা যদি দেখি যে লেন্থ কত ডেসিমেল প্লেস ধরবে, মানে 2.51 এরকম এতটুকু ধরবে আর কি লেন্থ, যে কত ফিট 2.51 ফিট, এর পরেরগুলো আর কি আমার ডিসপ্লে করবে না। তারপরে আমাদের এখানে রিভার এরিয়া, অনেক সময় রডের এরিয়া যে আমরা দেখতে চাই এখানে 4 ঘর পর্যন্ত দেখাইতেছে, মানে এই জিনিসগুলো এখানে আমাদের সিলেক্ট করা যাবে। অথবা ইউনিটের যে আছে আর কি, যে কোন ইউনিটে আমার লেন্থ বা ডিস্টেন্স বা এরিয়া দেখাচ্ছে ওইটা আমরা এখানে এই অপশনের মাধ্যমে চেঞ্জ করতে পারবো, এই যে কনসিস্টেন্ট ইউনিট। তো আজকে ক্লাসটা মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো কালকে কি তোমরা